আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জেনারেল ম্যাথের পার্সেন্টেজের প্রফিট এবং লস, যেটাকে আমরা বলি লাভ এবং ক্ষতি, এটা প্রথম প্রেজেন্টেশন পার্ট 1 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, একটা ক্লাসে কিন্তু লাভ ক্ষতি নিয়ে আলোচনা করা যাবে না। মিনিমাম 1 থেকে 3-5টা পর্যন্ত আমাদের হয়তো পার্ট থাকতে পারে। তাহলে আমাদের আজকের পার্টে আমরা চমৎকার করে এটাকে উপস্থাপন করব সংক্ষিপ্ত রুলসে। তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো প্রেজেন্টেশন সবার আগে নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজি ম্যাথ সিএম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা লাভ ক্ষতি, প্রফিট এবং লসের পার্ট 1 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। লাভ ক্ষতির অঙ্ক পঞ্চম থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের বইগুলিতে থাকে, বিশেষ করে নৈবিত্তিকে, এবং বিসিএস থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় লাভ ক্ষতির অঙ্ক আসেই। তাহলে বন্ধুরা, এই চ্যাপ্টারটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবং এইটা কিন্তু আমাদের 4টা স্কিল যে আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, সেই স্কিলের পর আমরা কিন্তু পার্সেন্টেজটারে একটা স্কিল মনে করি। তাহলে আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাই। বন্ধুরা, লাভ ক্ষতি এমন একটা অধ্যায়, যে অধ্যায়টা করার জন্য তোমাকে শতকরা, ভগ্নাংশ, অনুপাত এগুলি সম্পর্কে অবশ্যই জানতে হবে। কারণ বেশিরভাগ অঙ্কের মধ্যে, লাভ ক্ষতির অঙ্কের মধ্যে প্রশ্ন থাকে শতকরা কত লাভ বা ক্ষতি। এটা কিন্তু ভগ্নাংশ হতে পারে, অনুপাত দিয়েও কাজ হতে পারে। এই জন্য এর আগেও আমাদের কিন্তু পার্সেন্টেজের উপরে 2টা প্রেজেন্টেশন, ভগ্নাংশের উপর একটা প্রেজেন্টেশন এবং অনুপাত ও সমানুপাতিকের উপর আমাদের একাধিক প্রেজেন্টেশন আছে। তাহলে আজকের এই আলোচনা তোমাকে যদি সম্পূর্ণভাবে বুঝতে হয় তাহলে অবশ্যই বেল আইকনে প্রেস করে আমাদের আগের প্রেজেন্টেশনগুলি তুমি দেখে নিবা। তাহলে বন্ধুরা দেখো, 95 এর 90% সমান কত? এরকম যদি একটা প্রশ্ন আসে তাহলে এটার উত্তরটা আমরা সাধারণত কিভাবে দিই? সেই উত্তরটা আমরা দিই হলো, দেখো 95 কে আমরা 100% মনে করলে, দেখো 95 এর 100% is equal to 95। কারণ 100% ধরলে আমাদের হিসাব সবচেয়ে সহজ। কারণ 100% ধরলে 20 হলো তার 20%, 30 হলো 30%, 50 হলো 50%। তাহলে 125 যদি হতো এখানে, তাহলে এটা 125 হতো 100% ধরার কারণে। তাহলে শতকরার অঙ্কগুলি এবং লাভ ক্ষতির অঙ্কগুলিতে আমরা সবসময় কি করবো? 100 ধরে নিব। তাহলে আমাদের হিসাব কি হবে? একেবারে হুবহু হবে এবং সহজ, বুঝতে সহজ হবে। আচ্ছা, এবার দেখো 95 এর যদি আমাদের 100% এত হয় তাহলে 10%টা কত হবে? 10% হবে, দেখো এখানে যে সংখ্যাটা আছে তার একবার আগে দশমিক আসবে। তাহলে এটা যদি আমরা এইভাবে দিই তাহলে এটা হবে 9.5। এবার দেখো বন্ধুরা, আমরা উপরের 100% থেকে 10% বিয়োগ করে দিলে কিন্তু আমাদের 90% হয়ে যাবে। এবং দেখো এটার থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে 10 আছে, 5 হলে 5 হাত হয়েছে 1, 9 একটা 10, 95 তে 10 গেলে কত? 85। এখানে একটা শূন্য দিয়ে দিলে আমাদের অ্যানসারটা বুঝতে সহজ। এইভাবে যদি আমরা কোনো বাচ্চারে কিংবা যারা কম বুঝে তাদেরকে উপস্থাপন করি, তারা মনে রাখতে পারবে। আচ্ছা, এইরকম ভাবে যে আমি করলাম এটা সবার জন্য না, যারা অনেক ভালো স্টুডেন্ট তারা করবে সরাসরি এত এর 90%। মানে কি?
মানে হলো এই 9 দিয়ে আমি 95 গুণ করব। দেখো 5 9 45 এর 5 7 আমার 4, 9 9 81 আর 4 হলো আমার 85। আর এখানে এই শূন্যটা আমার এখানে লেগে যাবে। যখনই আমি এখান থেকে পার্সেন্টেজটা উঠাই দিব তখনই আমার কি হয়ে যাবে, এখানে একটা 100 হয়ে যাবে, আমরা জানি। এখন যদি এখানে যদি ওই 100 দিয়ে ভাগ করি তাহলে আমার দশমিকটা কোথায় আসবে, এখানে আসবে। তাহলে দেখো আমরা বলতে পারি যে ডাইরেক্ট লিখলে এই, আলাদা করে ভাঙা লিখলে কিন্তু এই। তাহলে পার্সেন্টেজ বাইর করার সিস্টেমটা আমাদের জানতে হবে। এবার আমরা পার্সেন্টেজের কিছু স্ল্যাব নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু জানি যে শতকরা এই চিহ্নটার অর্থ হলো কিন্তু 1/100। তাহলে শতকরা একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর হলো কত, 100। দেখো এখানে ভগ্নাংশ চলে আসছে, সো দ্যাট ভগ্নাংশ সম্পর্কে আমাদের আইডিয়া থাকতেই হবে। তাহলে আমরা পার্সেন্টেজ সম্পর্কে জানলাম যে শতকরা একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর হলো কত, 100। এটা তোমার সব সমান রাখবে। তাহলে আমরা এখন দেখি 100% বলতে কি বোঝায়। তাহলে 100% মানে এখানে কিন্তু 100 আমার চলে আসলো, এই 100। আর পার্সেন্ট মানে কিন্তু 1/100। আমি এখানে যখন বসায় দিব তখন দেখো এই দুইটাই কাটা যায়, কাটা গেলে কত হয়, আমার 1। তাহলে 100% মানে কিন্তু এক মানে কিন্তু সব। আল্লাহ ইজ অল ইন অল, আল্লাহ সর্বে সর্বা। তাহলে দেখো আমরা বলতে পারি যে একটা ইট যদি সম্পূর্ণ হয় বা যে কোনো জিনিস যদি সম্পূর্ণ হয় সেটা কিন্তু 100% হয়। তাছাড়া দেখো যে কোনো সময় যদি কোনো স্থানে, আমি এটা লেখা দিই তোমার সুবিধার জন্য, কোনো স্থানে পার্সেন্টেজ না থাকলে 100% দিয়ে গুণ করলেই পার্সেন্ট আসবেই। একবারে প্রত্যয় লাগা দিয়ে আমি বলে দিলাম আসবেই। দেখো তুমি কিভাবে আসবে। তাহলে আমরা দেখলাম এক যদি হয় 100%, এক যদি আমাদের হয় 100%, তাহলে আমাদের হাফ কি হবে, হাফ হবে হলো আমাদের 50%। কারণ দেখো আমি এইটারে যখন 100 দিয়ে গুণ করে দিব, এই 2 দিয়ে যখন আমি এটারে কাটবো তখনই কিন্তু এটা 50% হয়ে যাবে। একটা আমি দেখা দিলাম, সব আমি দেখাবো না, এগুলো হলো স্ল্যাব। কোন অঙ্ক নৈবিত্তিকে করার আগে তুমি এই মানে ভগ্নাংশগুলি যদি বাইর করতে পারো তাহলে দেখেই তুমি বুঝে যাবে যে এটা হবে। দেখো 1/3, 1/3 মানে কি আমার, দেখো এখানে 1/3 ইনটু কত, 100%। তাহলে 100 এর আমি 3 দিয়ে ভাগ করলে কত, 33 সমস্ত 3 3 ডট 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 আরো যায়, তাহলে এত পার্সেন্ট। আমি যখনই 3 এর এক অংশ দেখব তখন আমি বলে দেব, অঙ্কটা না করেই 33% আমি বলে দেব। ঠিক 1 এর 4। এবার আর আমি ওইভাবে লিখব না। দেখো 1 এর 2 যদি আমার হয় 50%, তাহলে 1 এর 4 হবে তার অর্ধেক, তার মানে এটা হয়ে যাবে 25%। তুমি ঠিক করে নিবা কিভাবে হলো। দেখো 1 এর 5, 1 এর 5 হলো, যদি আমরা 1/100 লিখি তাহলে 1 এর 5 হলো কি 100 ভাগের কিন্তু 20 ভাগ। তার মানে এইটা আমাদের কি হবে, 20% হবে। এবার দেখো বন্ধুরা, 1 যদি 100% হয়, 1 এর 4 যদি 25% হয়, তাহলে 1 এর 8%টা কত, 1 এর 8 অংশ হলো আমাদের হবে 1 এর 4 এর অর্ধেক। তার মানে এটা 12.5% হবে। 25 এর অর্ধেক কত, 12.5%। তাহলে দেখো সিমিলারলি 1/9 এইটার যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কি হবে, এটা একটু আমি দেখাই দিই। তাহলে 1/9 ইনটু কত, 100%। এবার দেখো 9 দিয়ে এটা কাটাকাটি যায় না, তার মানে উপরে 9, উপরে 100, নিচে 9। তাহলে 9 দিয়ে যদি 100 এর ভাগ করি, 9 11 দেখো 99, তাহলে 11 সমস্ত 9 এর 1% হবে। এরপর দেখো 1 যদি আমরা 11 লিখি তাহলে কত হবে, দেখো 1/5 যদি আমাদের 20% হয় তাহলে 1/10 কিন্তু আমাদের 10% হবে, সেটা কিন্তু আমি লিখলাম না। আচ্ছা 1/11 ঠিক এটার মতো 1/11 ইনটু কত, 100% ইজ ইকুয়াল টু 11 যদি আমি
11 দিয়ে যদি 100 ভাগ করি তাহলে 9 11 99, এখানে হবে 9 আর এখানে হবে 1 বাই কত, এখানে 11 হবে, এত পার্সেন্ট। তাহলে এগুলি কিন্তু স্ল্যাব। একটু পরে যখন আমি অঙ্ক করব তখন আমি দেখাবো এই স্ল্যাবগুলি বাইরে হওয়ার সাথে সাথে অঙ্ক না করে আমি রেজাল্টটা বলে দিব, আবার তোমার রেজাল্টটা মিলে দেখাবো। তাহলে এখন আমরা আসি লাভ ক্ষতির কিছু সূত্র আছে, সূত্রগুলি নিয়ে আলোচনা করি। তাহলে বন্ধুরা, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে সম্পর্ক সেগুলি নিয়ে একটু আমরা আলোচনা করি। দেখো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এই দুইটার মধ্যে যদি বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে কিন্তু আমাদের কি হয়, লাভ। তাহলে লাভ সমান আমরা লিখব কি, সূত্রটা লিখব বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে আমরা লাভটা পাবো। তাহলে আমরা দেখলাম যে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে আমাদের কি হয়, লাভ হয়। আবার দেখো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের সাথে এরকম সম্পর্ক না হয়ে যদি এরকম হয় যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য মধ্যে ক্রয় মূল্যটা বড়, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, ক্ষতি। তাহলে ক্ষতি সমান আমরা লিখব কি, ক্রয় মূল্যটা দেখো আমাদের বড়, তাহলে বড়টাকে লিখব ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে দেখো, বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বেশি হয় তাহলে কিন্তু ক্ষতি হয়, এবং এই লাভ বা ক্ষতি এই দুইটাই কিন্তু ডিপেন্ড করে সব সময় কার উপর, ক্রয় মূল্যের উপর। এটা বলা থাকুক আর না থাকুক। আর যদি প্রশ্নের মধ্যে বলাই থাকে যে হিসাব করতে হবে বিক্রয় মূল্যের উপর, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যের উপর হিসাবটা করব। তাহলে দেখো যে এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অঙ্কগুলি জানতে হলে এগুলির সাথে কিন্তু আরো অনেক কিছু জড়িত আছে। যেমন একটু পর যখন আমরা অঙ্ক করব তখন দেখবা রাশির সাথে তুলনা আছে, আরেকটা রাশি, সেখানে শতকরার একটা ব্যবহার আছে। সুদ কষার অঙ্কে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সেখানে কিন্তু আমাদের শতকরা আসবে। তারপরে দেখো, আমরা যদি এই আজকে যে আমরা যেটা করতেছি লাভ ক্ষতি, এই লাভ ক্ষতি তো আমাদের শতকরা ছাড়া চলেই না। যার ধরুন এই চ্যাপ্টারটা করার আগে তোমার একাধিক চ্যাপ্টার উপরে জ্ঞান রাখতেই হবে। তাহলে দেখো, আসলে আমরা কিভাবে বুঝবো যে লাভ ক্ষতিটা আমাদের লাভ হলো লাভ ক্ষতি হলো। দেখো, আমাদের স্কুলে কিন্তু বিভিন্ন ধরনের মেলা হয়, যেমন একটা বই মেলা। বই মেলাতে আমি একটা স্টল নিলাম 2 দিনের জন্য, আমি 1000 বই কিনলাম, স্টলটাকে সাজালাম এবং স্টলের মধ্যে আমি ছাড়াও আরেকজনকে রাখলাম। এভাবে 2 দিনে আমরা 1000 বই কিনছিলাম, ধরো যে আমরা 1 লক্ষ টাকা দিয়ে, এবং আমাদের স্টেজ থেকে শুরু করে দোকানে সবকিছু সাজাতে যা টাকা লাগলো সেগুলি সহ বিক্রির পর আমাদের সব বই বিক্রি হয়ে আমাদের 1,20,000 টাকা ছিল। তাহলে আমরা বলবো যে এখানে কিন্তু 1,20,000 টাকা কিন্তু ছিল আমাদের কি, বিক্রয়। 1,10,000 অধিক লক্ষ, দেখো 1,20,000। আর আমরা ইনভেস্টমেন্ট করলাম কত, বই কিনা প্লাস হলো আমাদের কি, স্টেজ, এগুলি বানানোর বাবদ মোট আমাদের খরচ হলো এটা। তাহলে দেখো আমাদের কি হলো, এখানে লাভ হলো। লাভ হলো কত, দেখো 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা ভালো করে দেখো যে 1 লক্ষ টাকা, এখানে যদি আমি 1 লক্ষ টাকা লিখি আর এখানে যদি 20,000 লিখি, তাহলে দেখো এখানে কাটে দিলাম 1 2 3 4, এই 3 3 কাটে দিলাম, এটাতে কাটে দিলাম, আবার এটাতে কাটে দিলাম, কাটে দিলে উপরে 1 হয় নিচে 5 হয়, তাহলে 1/5 এটা হবে। তাহলে স্ল্যাবে আমরা দেখছি 1/5 মানে 20%, তার মানে আমাদের কি লাভ হলো, 20% লাভ। তাহলে এইভাবে আসলে লাভটা হয়। এখন আমরা আসবো 1 নম্বর অঙ্কে। তাহলে বন্ধুরা দেখো, প্রথম প্রশ্ন, 40 টাকা একটি কলম কিনে 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? অনেক সময় লাভ বা ক্ষতি হবে বলে, যেহেতু এখানে ক্রয় মূল্য কম ছোট আর বিক্রয় মূল্যটা বড়, তাহলে অবশ্যই লাভ হবে। তাহলে আমরা লাভ পাবো। দেখো সমাধান, সমাধান হলো লাভ সমান সমান আমরা ওই যে সূত্রটা দেখছিলাম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটা তুমি লিখে দিতে পারো আমরা জানি দিয়ে এত টাকা, বা আমরা লিখব কত, 10 টাকা।
তাহলে দেখো আমরা সাধারণত অঙ্ক করার সময় লিখি 40 টাকার, কিন্তু আমরা বলছি ক্রয় মূল্যের উপর কিন্তু লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। তাহলে 40 টাকার লাভ হয় 10 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 10 বাই কত 40 টাকা, অতএব 100 টাকায়। আমরা কিন্তু ছোটকালে এইভাবে অঙ্কগুলি করছি, ডিভাইড কত 40। এই শূন্য দিয়ে আমি মনে করো যে এই শূন্য কাটলাম, আর 4 দিয়ে যদি 100 কাটি 4 25 100 টাকা সমান 25 টাকা, উত্তর 25%। দেখো এই ধরনের কিছু তোমার করার দরকার নাই, শুধু তুমি লাভটা বের করবে। দেখো লাভটা বের করার পর আমি কিভাবে করি। এই লাভটা হইছে 10 টাকা, কাপ থেকে ক্রয় মূল্য থেকে। তাহলে দেখো এই শূন্য শূন্য কাটা দেওয়ার পর আমার এটা কত হলো 1 বাই কত 4। তাহলে 1 বাই 4 মানে আমি লিখে দেব কত 25%। এই যে আমার উত্তর শেষ। তাহলে নৈমিত্তিকে যখন অঙ্ক আসবে এইভাবে আর তোমার করার কোনো প্রয়োজন নাই, তুমি কি করবা এইভাবে করবা, জাস্ট তুমি ধরতে পারলে হলো যে ভগ্নাংশটা কত, তাহলে তোমার উত্তর কি যাবে। দেখো এই অঙ্কটাকে যদি আমরা এখন 2 নম্বর বানায় দিই, যে দেখো এইটা যদি আমাদের 80 টাকা হয় আর এইটা যদি আমাদের 90 টাকা হয়, তাহলে আমাদের কি হবে। তাহলে 80 টাকা যদি হয় আর 90 টাকা হয়, তাহলে এখানে আমাদের 90 হবে আর এখানে আমাদের 80 হবে। তাহলে এইটুকুই পার্থক্য, ওই 10 ঠিকই আছে। তাহলে এখন দেখো এখন আমাদের এই 10টা হলো কোত্থেকে পারবে, এখানে কিন্তু আমাদের 80 টাকা, আমাদের ক্রয় মূল্য 80 টাকা যেহেতু, তাহলে আমরা 80 টাকা লিখবো। এই শূন্য শূন্য কাটা গেলে কত 1 বাই কত হয় 8। তাহলে 1 বাই 8 মানে 1 বাই 4 মানে যদি হয় 25%, তাহলে 1 বাই 8 হবে কি, এটারে হয় 2 দিয়ে ভাগ করতে হবে বা হাফ দিয়ে গুণ। তাহলে 25 এর অর্ধেক কত 12.5%। এইটাই হলো আমাদের উত্তর। তাহলে তুমি এইভাবে স্ল্যাবগুলি চিন্তা ভাবনা করে যদি অঙ্ক করো, তাহলে নৈমিত্তিকে তোমার অঙ্ক করাই লাগবে না। আর রচনামূলক যদি আসে তখন সেক্ষেত্রে তুমি এটা সহজে নিতে পারো। এখন আসি আমরা 3 নম্বর অঙ্ক। তাহলে বন্ধুরা দেখো 3 নম্বর প্রশ্ন, একটি বই 150 টাকায় ক্রয় করে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। দেখো এটা আরো চমৎকার একটা অঙ্ক। তাহলে এটার সমাধানটা কি হবে, সমাধান হবে দেখো আমার ক্রয় কিন্তু 150 টাকা ছিল, তাহলে এত টাকার আমি যদি 100% হিসাব করি, তাহলে এত টাকার 100% এ আমরা লিখতে পারি কত 150 টাকা। ওই টাকা ওইটাই হুবহু ওইটাই যেটা ছিল সেটি। তাহলে দেখো 150 টাকা 10% টা কত, যেহেতু 10% লাভ বলছে, তাহলে 10% হবে এইটার এক ঘর আগে দশমিক চলে আসবে, তার মানে শূন্যটা বাদ হয়ে যাবে। এই যে শূন্যটা দিলাম না কি, তাহলে দিলাম ধরো এত টাকা। এবার দেখো আমি কিন্তু বইটা কিনছিলাম হলো 150 টাকা, তাহলে সেখান থেকে যদি 10% বাড়তিতে বিক্রি করতে হয়, লাভ করতে হয়, তাহলে আমার বাড়তি 15 টাকা বিক্রি করতে হবে। তাহলে আমার বিক্রয় মূল্যটা কত, দেখো বিক্রয় মূল্য আমার চলে আসবে কত, তোমার 150 টাকা আমার ক্রয় মূল্য ছিল আর 15 টাকা আমার বাড়তি বিক্রি করতে হবে, তার মানে 165 টাকা। এই এখন দেখো এই 3 নম্বর অঙ্কটা যদি এইরকম না হয়, যদি এরকম হয়, ধরো এটা আমি 4 নম্বর বানিয়ে দিলাম, এখানে এই 150 কে 500 করে দিলাম। একটি বই, দামি বই, ধরো 500 টাকায় ক্রয় করে কত টাকা বিক্রি করলে এবার 20% লাভ হবে। তাহলে এবার যদি আমরা করি তাহলে কি করব, এবার দেখো ঠিক এখানেও আমরা কি করলাম, একটা শূন্য বাড়ায় দিলাম, 500 করে দিলাম। তাহলে এইটা আমাদের কি হবে 100% যদি ধরি, তাহলে 500 টাকার 100% আমাদের 500 টাকা। তাহলে 100 টাকা 10% আমাদের কত হবে, দেখো 10% হয়ে যাবে কিন্তু আমাদের 50 টাকা। তাহলে দেখো এখানে বলছে 20%, তাহলে দেখো 10% এর দ্বিগুণ হলো 20%, তাহলে দ্বিগুণ হলে এটা কত হবে 100 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্যটা কত হবে, বিক্রয় মূল্যটা হবে দেখো আমার এটা ছিল 500 টাকা, আর এখন আমরা দেখলাম 20% লাভ করতে হলে আমাদের 100 টাকা বাড়তি বিক্রি করতে হবে, তাহলে যোগ করলে আমাদের কত হয় 600 টাকা। দেখো কি চমৎকার, এইভাবে চিন্তা করো, অঙ্ক তোমার কাছে একেবারে সহজ থাকবে। এবার চলে আসবো আমরা 5 নম্বর। দেখো প্রশ্ন 5, একটি পেন্সিল 10 টাকা কিনে কত টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হবে। এখনকার পেন্সিলগুলি কিন্তু 10 টাকায় দাম, আগে আমরা কিন্তু স্টাপলার ব্যবহার করতাম 10 টাকা, যেটা বর্তমান মার্কেট 50, 100, 150, 500 আছে। তো সেটা আসলে বাচ্চাদের সাথে মিলবে না, যা ধরুন মিলার জন্যই আমি এরকম ধরছি আর কি সমাধান। দেখো এইটার সমাধান হবে
এই 10 টাকা কিন্তু কিনা কিনা মানে ক্রয় মূল্য, তাহলে এই 10 টাকারে যদি আমি 100% হিসাব করি তাহলে 100% কিন্তু এটা আমার কি আসবে 10 টাকাই আসবে। এবার দেখো আমার বলছে 20% ক্ষতি, তাহলে আমি প্রথম 10% ক্ষতিটা বের করি, তাহলে 10% ক্ষতিটা কি হবে আমার 10% ক্ষতি হবে এক ঘর আগে দশমিক চলে আসবে, তাহলে 1.0 হবে। এবার দেখো আমার বলছে 20% ক্ষতি, তাহলে 20% ক্ষতি হবে আমার কি হবে এটা দ্বিগুণ হবে, তাহলে এটা দ্বিগুণ হলে এটা হবে এত টাকা হবে। দেখো যেহেতু 20% এ আমার কিন্তু 2 টাকা কিন্তু ক্ষতি হয়, তাহলে আমাদের যদি ক্ষতি করে বিক্রি করতে হয় তাহলে বিক্রয় করতে হবে কত টাকা, আমার কিন্তু দাম ছিল 10 টাকা, তাহলে 10 টাকা থেকে আমি 2 টাকা বিয়োগ করে দিই, তাহলে কি হবে আমার 8 টাকা, তাহলে 8 টাকা যদি আমি বিক্রি করি তাহলে আমার 20% হবে ক্ষতি হবে। আচ্ছা দেখো এই ধরনের আরেকটা অঙ্করে আমি একটু অন্যভাবে বানিয়ে দিই। দেখো পেন্সিলের জায়গা পেন্সিলের দাম তার 500 টাকা হয় না, তাহলে বই লিখি, একটি বইয়ের দাম হলো একটি বই 500 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে এবার ধরো 10% ক্ষতি হবে। এবার দেখো যে আমি এইটারে যদি 500 টাকা ধরি তাহলে 500 টাকার 100% কিন্তু আমাদের 500। এবার দেখো 500 টাকা 10% কিন্তু আমার কি হবে এক ঘর আগে দশমিক এসে এটা কি হবে 50 হয়ে যাবে, ধরো এরকম দিলাম। তাহলে এখানে আমাদের আর এই 20% লাগে না, তখন আমাদের বিক্রি করতে হবে কিভাবে, এই দেখো 500 টাকা থেকে আমি কি বললাম যেই পার্সেন্ট আমার ক্ষতি হলো 10% সেটা আমার 50 টাকা কি হলো ক্ষতি হলো, তাহলে 500 থেকে আমি 50 যখন বিয়োগ করব তাহলে 450 টাকা আমার বিক্রি করতে হবে, তাহলেই আমার কিন্তু 10% কি হবে ক্ষতি হবে। যদি তোমার 20% থাকতো তাহলে তুমি এটাকে ডবল করে নিতা 100 টাকা, তাহলে 500 টাকা থেকে 100 টাকা বিয়োগ করলে সেটার দাম হতে কত 400 টাকা বিক্রি করলে কিন্তু তোমার ক্ষতি হতে কত এই যে 10%। এবার চলে যাব আমরা 7 নম্বর অঙ্কে। দেখো বন্ধুরা প্রশ্ন 7, একটি দ্রব্য ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে, যেহেতু লাভ আছে এখানে তাহলে শতকরা তো লাভ হবে। এর সমাধানটা কিভাবে হবে, সমাধানটা প্রথমে আমরা মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিব, ক্রয় মূল্য 100 টাকা, কারণ ক্রয় মূল্য 100 টাকা ধরলেই অঙ্ক সহজ। তাহলে 10% লাভে এই ক্রয় মূল্যের উপর মানে 100 টাকা লাভ হয়, লাভটা বের করি আগে, লাভ হয় আমাদের 10 টাকা 10%। অতএব আমরা লিখতে পারি 10% লাভে বিক্রয় মূল্য, যেহেতু আমাদের বিক্রয় মূল্য আছে, দেখো বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের উপর আমরা জানি যদিও মানে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, যখনই বিক্রয় মূল্য বলা থাকে তখন কিন্তু বিক্রয় মূল্য থেকে বাইর করতে হবে। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য সমান কি হবে 100 যোগ এই লাভটা আমরা যোগ করে দিব, তাহলে কত হলো আমাদের 110 টাকা। এবারে 10% লাভে বিক্রয় মূল্য যদি 110 টাকা হয় তাহলে 1% লাভে কত টাকা হবে, 1% লাভে বিক্রয় মূল্য হবে 11 টাকা। এবার দেখো আমরা আগে যেভাবে করতাম ওই সিস্টেমে, সেটা হলো 11 টাকায় বিক্রয় করে 1 টাকা, অতএব 1 টাকায় বিক্রয় করে 1 বাই কত 11, অতএব 100 টাকায় বিক্রয় করে 1 ইনটু 100 ডিভাইড বাই কত 11, 100টা সুন্দর করে লিখি। তাহলে দেখো এত টাকা, তাহলে এটা যদি ভাগ করি গুণ করে ভাগ করে দিই তাহলে 11 হয় 9 11 কত 99, তাহলে 11 বাই 1 টাকা, দেখো 9 11 99 1 যোগ করলে 100 হয়ে যাবে, তাহলে এটা আমাদের কত হয় 9 সমস্ত 11 এর 1 9 সমস্ত 11 এর 1%। আচ্ছা দেখো আমরা যদি এইটা বাদ দিই, এই নিয়মটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমরা কিভাবে করব, যখনই আমি ধরে ফেললাম যে 1% লাভে বিক্রয় মূল্য হলো 11 টাকা, তখন আমি বুঝে গেলাম যে 1 টাকা লাভ হয় কিন্তু 11 টাকা, তাহলে আমার কিন্তু 11 বাই 1 স্ল্যাব,
তাহলে 11/1 স্ল্যাব হইলেই কিন্তু আমি বুঝে গেলাম কত 100 কত 11, তার মানে এটা আমি যদি ভাগ করি 9 সমস্ত কত 11 1%। এটা 100 দিয়ে ভাগ গুণ করলে হয়। তাহলে দেখো জাস্ট তুমি ধরতে পারলেই হলো স্ল্যাবটা, তাহলে কিন্তু উত্তর চলে আসে। এবার আমরা চলে যাবো 8 নম্বর এবং শেষ নম্বর। দেখো বন্ধুরা 8 নম্বর অঙ্ক, একটি জিনিসের ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে? আগেটা কিন্তু লাভ ছিল, এখন ক্ষতি। তাহলে আমরা মনে করি ধরে নিব ক্রয় মূল্যটা, মনে করি ক্রয় মূল্য 100 টাকা। এখন দেখো যে 10% ক্ষতিতে 100 টাকায় মানে এই ক্রয় মূল্যে ক্ষতি হয় 10 টাকা, কারণ 10% 10 টাকা হবে 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 10, কারণ ক্ষতি হলে আমাদের কিন্তু বিয়োগ হয়। তাহলে আমরা এটা পেলাম কত 90 টাকা। তাহলে দেখো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, তাহলে আমরা বলবো 1% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত 9 টাকা। এই পাশে শূন্য আর এই পাশে শূন্যটা বাদ দিয়ে দাও, তাহলে এটা পাওয়া যায়। তাহলে দেখো এই 9 টাকায় কিন্তু হতেছে আমার কত, এই যে 1 টাকা। তাহলে যেহেতু স্ল্যাব এটা, তাহলে এই স্ল্যাবে কিন্তু আমরা কি করতে পারি 1/9। আমি একটু দেখাই দিই, আমি তো ডাইরেক্ট লিখতাম, তাও লিখি। তাহলে 100% দিয়ে গুণ করলে হয়, তাহলে 100 ডিভাইড বাই কত 9, 100 কে 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি হবে 9 11 99, তাহলে 11 সমস্ত 9 এর 1%। তাহলে দেখো এইটি আমাদের সঠিক। এবং দেখো বন্ধুরা আমি কিন্তু অঙ্কগুলি মুখোমুখি করতে পারতাম, তারপরে আমি প্রত্যেকটা অঙ্কের দুইটা নিয়ম দেখানোর চেষ্টা করছি, যেন পঞ্চম থেকে অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীরা এটা খুব চমৎকারভাবে বুঝতে পারে। এবং দেখো বিসিএস এবং কম্পিটিটিভ প্লাস ব্যাংকের পরীক্ষার শিক্ষার্থীরা যেন নৈবিত্তিক অংশ অঙ্ক না করে যেন উত্তরটা মিলাই ফেলতে পারে। বন্ধুরা আজকের আমাদের আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি একটা লাইক দিবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা এবং তোমার মূল্যবান কমেন্টসটা অবশ্যই লিখবা, আমাদের জানাবা। পরবর্তীতে আমরা লাভ, ক্ষতি এবং শতকরা আরো কিছু চমৎকার প্রেজেন্টেশন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।